নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী সেই সনাতন বলছি। আজকে আপনাদের দেখাবো যে নিজের ছক কি করে বিচার করবে। নিজের ছক নিজে বিচার করুন। এই ভিডিওতে আমি উদাহরণ সমেত আপনাদের দেখাচ্ছি। ইনি এক ব্যক্তি যার জন্ম তারিখ হচ্ছে 24/11/1965, সময় 7:30 সকাল, স্থান হচ্ছে কৃষ্ণনগর। তো ব্যক্তির লগ্নকুণ্ডলী এখানে আছে, দেখুন লগ্নকুণ্ডলী, আর হচ্ছে নবাংশ চক্র, আর হচ্ছে মহাদশা লিখে রেখেছি আমি আগে থেকে, নাহলে সময় বেশি লেগে যাবে। আর হচ্ছে অন্তর্দশা, এই দশাতে জাতকের কি কি শুভ অশুভ হয়েছে সেটা দেখানোর জন্যই আমি লিখে রেখেছি। এবার নিজের ছক যদি আপনি নিজে বিচার করতে পারেন বা দেখে বিচার করা যায়, তাহলে বুঝতে পারবেন নিজেরটা নিজেই কিছুটা, যে মানুষের জীবন কীরকমভাবে পাল্টায়, বা কখন মানুষের জীবনে উন্নতি হতে পারে, বা কখন মানুষের জীবনে অবনতি হয়, কখন মানুষের নানা রকম সমস্যা তৈরি হয়, নানা রকম বাধা বিপদ আসে, এবং নানা রকম শোক আঘাত নেমে আসে মানুষের জীবনে। আজকে আমি সেটা নিয়েই আলোচনা করব, একদম উদাহরণ সমেত। নামটা দিলাম না, কারণ নাম দিলে অসুবিধা আছে, সেই কারণেই নামটা দিলাম না। জন্ম তারিখটা, সময়টা, স্থানটা দিয়ে দিয়েছি, এটা দিয়েই বোঝা যাবে। এবং তার যে লগ্নকুণ্ডলী, দেখুন এখানে লগ্নকুণ্ডলীটা, তার রাশি হচ্ছে তুলা রাশি, লগ্ন তুলা লগ্ন। তা এই জাতকের জীবনটা কীরকম গেছে আপনাদের বলছি। ধরুন জাতক, প্রথমে আমি যেটা বলছি সেটা হচ্ছে লগ্ন থেকে বলছি। জাতকের দেখুন লগ্নপতি শুক্র দ্বিতীয় অবস্থিত, লগ্নপতি শুক্র। জাতকের মানে 15 নম্বর নক্ষত্র, সাথী নক্ষত্রে জাতকের জন্ম, অমাবস্যাতে। দেখুন চন্দ্র রবি যদি এক ঘরে থাকে তাহলে মনে করবেন অমাবস্যা। চন্দ্র যদি এক জায়গায় থাকে, তার বিপরীতে যদি রবি থাকে, তাহলে মনে করবেন যে পূর্ণিমা। তাহলে এখানে দেখুন জাতক দেখতে কেমন হবে, প্রথমে আপনাকে দেখাচ্ছি দেখতে কেমন হবে। দেখুন জাতকের দেখা তুলা রাশি, তুলার লগ্ন, এইসব জাতক জাতিকা মোটামুটি গায়ের রং ফর্সাই হয়। তার কারণ হচ্ছে তুলা হচ্ছে শুক্র আবার কোথায় আছে দেখুন, দ্বিতীয় শুক্র আছে বলে তার মুখশ্রী ভালো হবে, এবং জাতকের মুখশ্রী সত্যিই ভালো। তার সঙ্গে মঙ্গল ও কেতু আছে, যার জন্য মুখশ্রী ভালোর ভেতরেও তার এই যে কথার চুপচাপ, কেতুর জন্য চুপচাপ থাকতে ভালোবাসে, আর মঙ্গলের আর কেতুর জন্য মাঝে সাঝে তার মুখ দিয়ে কিছু ভাষা আর কি, যেই ভাষা সমাজে চলতে চায় না, সেই ভাষা কিছুটা রেগে গেলে বের হয়ে যায়। এই কারণে এই দেখুন লগ্নে নিচস্থ রবি, এই রবি লগ্নে থাকার দরুন জাতকের মাথায় কিন্তু টাক বলতে চুল নেই। এই রবি যদি লগ্নে থাকে তাহলে জাতকের মাথায় চুল থাকবে না। এবার এটা হচ্ছে আপনার দেহ, জাতক দেখতে কেমন হবে সেটা আমি বিচার করলাম। তবে চুল ছিল, কিন্তু আস্তে আস্তে উঠে টাক হয়ে গেছে, বলতে মাথায় চুল কম হয়ে গেছে। এবার ধরুন এই যে 3টে গ্রহ, চন্দ্র বুধ রবি রয়েছে লগ্ন। চন্দ্র মোটামুটি ধরুন শুভ গ্রহ বলতে দশমপতি, এখানে চন্দ্র দশমপতি লগ্নে বসে আছে, নবমপতি লগ্নে বসে আছে, একাদশপতি লগ্নে বসে আছে, আর দ্বাদশপতি বুধও লগ্নে বসে আছে, এবং চতুর্থপতি শনি পঞ্চমে বসে আছে, পঞ্চমপতি পঞ্চমে আসে, শনি বক্রী হয়ে আছে। তৃতীয়পতি এবং ষষ্ঠপতি নবমে বসে আছে বক্রী হয়ে, রাহুর নক্ষত্রে, রাহু আছে চন্দ্রের নক্ষত্রে, এবং শনি আছে রাহুর নক্ষত্রে, শুক্র আছে বুধের নক্ষত্রে, মঙ্গল বুধের নক্ষত্রে, কেতু শনির নক্ষত্রে, লগ্ন বৃহস্পতির নক্ষত্রে।
চন্দ্র রাশি হচ্ছে 15 নম্বর, সাথী নক্ষত্রে বুধ হচ্ছে বৃহস্পতির নক্ষত্রে, রবি হচ্ছে কার নক্ষত্রে না সাথী নক্ষত্রে। এবার জাতকের আসল কথাটা বলি। এই জাতক দেখুন, এই লগ্ন জাতক দেখতে ভালোভাবে বললাম, এবং দ্বিতীয় থেকে যে বিচারটা সেটা করলাম, সে অর্থপতি হবে কি না, মানে অর্থটা বলছি। এবার এক লগ্নপতি যদি দ্বিতীয় থাকে, ধরুন এখানে লগ্নপতি দ্বিতীয় আছে, লগ্নপতি শুক্র দ্বিতীয় থাকলে জাতক নিজের ক্ষমতা বলে উন্নতি লাভ করে, মানে নিজের ক্ষমতা দ্বারা সেটা জাতকের হয়েছে। কখন হয়েছে আমি পরে বলছি। এবং মঙ্গল কেতু এই জাতকের যেহেতু দ্বিতীয় আছে, দ্বিতীয় থেকে আমরা বিচার করি কি চোখের বিচার, মুখের বিচার করা হয়। এই দ্বিতীয় মঙ্গল কেতু অবস্থানের জন্য এবং শুক্র অবস্থানের জন্যে জাতকের কিন্তু চোখের সমস্যা হয়েছে এই জাতকের। এবং এই দ্বিতীয় প্রতি দ্বিতীয় আছে, তার আর্থিক অবস্থা, মঙ্গল যেহেতু অর্থের ভাবে কারক নয়, সেখানে তার যেটা যদি অর্থের ভাব যে প্রতি, সেই যদি অর্থের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি নবমে আছে, কিন্তু বৃহস্পতি আবার দৃষ্টি এই বৃহস্পতির দৃষ্টি 1 2 3 4 5 6 7 তৃতীয় বৃহস্পতির দৃষ্টি আছে, দ্বিতীয় বৃহস্পতির কোনো দৃষ্টি নেই। দ্বিতীয় দৃষ্টি আছে রাহু, দেখুন রাহুর দৃষ্টি আছে দ্বিতীয় অষ্টম থেকে, রাহুর দৃষ্টি, এবং অর্থনৈতিক অবস্থা খুব ভালোও হবে না আবার খুব খারাপও হবে না, মানে মিডিয়াম আর কি যাকে বলে। এবার আসছে আপনার তৃতীয়পতি, এই তৃতীয়পতি নবমে আছে, জাতক ভাই বোনের যে জায়গাটা, সেই জায়গাটা জাতকের ভালো। চতুর্থপতি মকরে, যে চতুর্থপতি শনি পঞ্চমে আছে, চতুর্থ থেকে মায়ের বিচার করা হয়, মায়ের যে অবস্থান সেটা পঞ্চমে, তার মানে ছেলে মায়ের সম্পর্ক খুবই ভালো ছিল এবং ছেলে মাতৃভক্ত ছিল। পঞ্চমপতি পঞ্চমপতি যদি থাকে, এবং পঞ্চমে যদি শনি থাকে, শনি দেখুন শনি নিজের ঘরে বসে আছে, সেই কারণে জাতকে যে সন্তান স্থান বিলম্বে হবে, কিন্তু সন্তান হবে, এবং সন্তান হয়েছে জাতকের। এবং শনি যদি আপনি যে কোনো ছকেই দেখুন, শনি যদি পঞ্চমে স্ট্রং হয়ে থাকে, তাহলে কিন্তু জাতকের বা জাতিকার যারই হোক, তার কিন্তু পুত্র সন্তান লাভ হবে। এই জাতকের শনি পঞ্চমে নিজের ঘরে অবস্থানের জন্য জাতকের কিন্তু পুত্র সন্তান লাভ হয়েছে। কখন লাভ হয়েছে সেটা আমি আপনাদের পরে বলছি। এবার দেখুন ষষ্ঠ থেকে রোগ ভোগ বিচার করা হয়, এবং ঋণযুক্ত এইসব বিচার করা হয়, কিন্তু জাতকের ঋণ হয়নি, তার কারণ আছে ষষ্ঠপতি নবমে বসে আছে। জাতকের রোগ ভোগ খুব কম হয়েছে, হয়নি যে তা নয়, হয়েছে কম। এবার যে বিবাহ এই যে বিবাহপতি সপ্তমপতি, এই যে সপ্তমপতি মেষ দ্বিতীয় নিজের ঘরে বসে আছে, বলছে যে সপ্তমপতি যদি দ্বিতীয় থাকে, তাহলে জাতকের বিবাহর পর উন্নতি হয়। তাহলে এখানে সপ্তমপতি দ্বিতীয় আছে, সেই জাতকের বিবাহের পর কিন্তু জাতকের উন্নতি হয়েছে। এটা আমি ঘটনাটা বলছি, তারপরে আপনাদের দেখাচ্ছি কেন হয়েছে, সেই কথা আপনাদের বলবো। এবার ধরুন রাহু রয়েছে অষ্টমে, নানা রকম বাধা বিপত্তি। রাহু মানে ভালো জায়গায় থাকলে কি হবে, চন্দ্রের নক্ষত্রে, চন্দ্র এখানে দেখুন অমাবস্যার চন্দ্র, আবার রাহুর নক্ষত্রে, দুজনে নক্ষত্র বিনিময় করেছে, কিন্তু যেহেতু অষ্টমে বসে আছে, সেহেতু জাতকে নানা বাধা বিপত্তি এসেছে। এবার নবমে দেখুন বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি রাহুর নক্ষত্রে বসে আছে, ভাগ্যে কিন্তু
দারুণ বাধা বিপত্তি সৃষ্টি করেছে জাতককে। ভাগ্য সহায় মোটেই হয়নি জাতকে। কেন হয়নি? কারণ বৃহস্পতি, তৃতীয়পতি বৃহস্পতি অষ্টমপতি নক্ষত্রে বসে আছে। রাহুর অষ্টমপতি না, অষ্টমে রাহু যে নক্ষত্র তাতে বসে আছে বৃহস্পতি, এবং বৃহস্পতি বক্রী বক্রীপথে রিটার্ন ঘুরছিল যখন জাতকের জন্মগ্রহণ করে। দশমপতি দেখুন, দশমপতি চন্দ্র লগ্নে। দশমপতি যদি লগ্নে অবস্থান করে তাহলে জাতক নিজের চেষ্টায় জীবনে সাফল্য আসে। সেটা জাতকের হয়েছে, কিন্তু দেরিতে। কেন দেরিতে? এবং তার কারণ হচ্ছে চন্দ্র অমাবস্যার চন্দ্র, মানে চন্দ্র পূর্ণবলী নয়। এবার একাদশপতি দেখুন রবি লগ্নে এসেছে, রবি নিচস্থ, যার জন্যে জাতকের জীবনে যে সাকসেসটা হওয়ার কথা ছিল সেটা কিন্তু জাতক পায়নি। এবং জাতকের যে এই দ্বাদশপতি এই বুধ থেকে কি বিচার করা হয় না, বুধ থেকে দ্বাদশ থেকে বিচার করা হয় বিদেশ যোগ। এই ক্ষেত্রে জাতক কিন্তু বিদেশে যাত্রা করেছে। কখন করেছে আপনাদের বলছি আমি। এই হচ্ছে গিয়ে জাতকের ফলাফল। জাতক কেন বিদেশ যাত্রা করলো? তার কারণ হচ্ছে কর্কট হচ্ছে জাতকের দশমপতি। দেখুন লগ্ন থেকে দশম হচ্ছে দশমপতি। দশমপতি কোথায় বসে? দশমপতি ঘরটা কি হচ্ছে? চর আর চর গ্রহ চরে বসে আছে। দেখুন লগ্নে শুক্র, তুলা হচ্ছে চর রাশি, তাহলে চর গ্রহ চরে বসে আছে। এবং আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে, বা অনেক গণনা করেও আমি দেখেছি, যে চর লগ্নে বা চর রাশিতে, চর রাশি কোনগুলো? তুলা, মকর, মেষ এবং কর্কট। এই 4 জায়গায় যদি 3টি গ্রহ অবস্থান করে, যে কোনো গ্রহ, সেটা চন্দ্র হতে পারে, বুধ হতে পারে, রবি হতে পারে, বা অন্য কোনো গ্রহ হতে পারে, তাহলে জাতক বা জাতিকা বিদেশ যাত্রা কিন্তু হবে। জাতক বা জাতিকার বিদেশ যাত্রা সে লাভ করবে, সে একদিন বিদেশে যাবে। যেহেতু এখানে দশমপতি লগ্নে বিদেশে, তাহলে সেই জন্যে জাতক কর্মের জন্য বিদেশে গেছে। দশমপতির সঙ্গে লগ্নের যুক্ত, সেই জন্য কর্মের জন্য বিদেশে গেছে, ভ্রমণের জন্য নয়। এবার কি হচ্ছে? এই জাতকের ছোটোবেলায় বাবা মারা গেছে, মানে যখন জাতকের বয়স 15 বছর, তখন জাতকের বাবার মৃত্যু ঘটেছে। কেন মৃত্যু ঘটল বলতেই পারি আমরা, কী জন্য? তখন জাতকের বাবার মৃত্যু ঘটেছে এই তৃতীয়পতি ষষ্ঠপতির দশায়, মানে বৃহস্পতির দশায়। বৃহস্পতির নবমে আছে বক্রী, কিন্তু এই সময় কিন্তু জাতকের বাবার মৃত্যু হয়েছে। কখন মৃত্যু হয়েছে না, দেখুন বৃহস্পতি, বুধ এবং রাহু এই দশায়, এই 1980 সালে জাতকের বাবার মৃত্যু ঘটেছে। কেন মৃত্যু ঘটল? তার কারণ হচ্ছে এই বৃহস্পতি বক্রী, রবি নিচস্থ, বৃহস্পতি নবমে বক্রী এবং অষ্টমপতি নক্ষত্রে বসে আছে, যার জন্যে আর পিতৃকারক গ্রহ, বা আমরা যে মাতা বা পিতার বিচার করি, চন্দ্র হচ্ছে মাতৃকারক গ্রহ আর রবি হচ্ছে পিতৃকারক গ্রহ। এখানে দেখুন রবি নিচস্থ, কার ইয়েতে বসে আছে? নক্ষত্রে, রাহুর নক্ষত্রে। রাহু কোথায় না, অষ্টমে। আবার দেখুন এই বৃহস্পতি চন্দ্র কার নক্ষত্রে বসে আছে? এই রাহুর নক্ষত্রে। তাহলে অষ্টম থেকে মৃত্যু বা বাধা বিপত্তি, অ্যাক্সিডেন্ট সব কিছু মানে বিচার হয়। তাহলে এই নবমপতি, ষষ্ঠপতি আর তৃতীয়পতি সে নবমে বসে আছে। এই 6 নম্বর নক্ষত্র আর রাহুর নক্ষত্রে রাহু বসে আছে অষ্টমে। এইখানে আবার দ্বাদশপতি আবার নবমপতি, নবম থেকে পিতার বিচার হয়, নবম থেকে। দেখুন এই নবমপতি আবার দ্বাদশপতিও, সে কোথায় বসে আছে? বুধের নক্ষত্রে। বুধ বসে আছে তুলাতে,
এই বুধ আবার কার নক্ষত্রে বসে আছে না 16 নম্বর নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে। তাহলে এইখানে নানা রকম বাধা মৃত্যু যোগ বোঝাচ্ছে, এবং রবি যেহেতু অষ্টম, এই অষ্টমভাবে ফলগুলো এইখানে বিস্তারিতভাবে পেয়েছে, যার জন্য জাতকের পিতার মৃত্যু কখন হয়েছে দেখুন, বৃহস্পতি নবমে বসে আছে, বৃহস্পতি তৃতীয়পতি ষষ্ঠপতি, বুধের দশা অন্তর্দশা, দেখুন বুধ দ্বাদশপতি মানে বিচ্ছেদ হবে, রাহু মানে অষ্টমপতি, অষ্টম থেকে মৃত্যু গণনা করা হয় বা বিচ্ছেদও গণনা করা হয়, এবং রবি নিচস্থ থাকার জন্যে এই জাতকের পিতার মৃত্যু হয়। বৃহস্পতি, বুধ, রাহু দশা, অন্তর্দশা এবং প্রত্যন্ত দশা এই 1980 সালে। তাহলে যখন জাতকের পিতার মৃত্যু হয়ে গেল, তখন জাতকের ভীষণ তাদের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়ল। সেই অবস্থা থেকে জাতকের জীবন যে কিরম গেছে সেটা আর বলে দিতে হবে না। পিতা না থাকলে মানুষের জীবনে কি হতে পারে, কত কষ্ট হতে পারে, বাল্যকালে পিতার মৃত্যু, সেটা আর বলে দেওয়ার সময় দরকার নেই, কারণ আপনারা বুঝতে পারছেন। তো জাতকের অর্থনৈতিক পরিস্থিতি কিন্তু সেই সময় খুবই খারাপ হয়ে পড়েছিল, এবং জাতক লেখাপড়া উন্নতি করতে পারেনি। কেন পারেনি? জাতক একসময় ভালো লেখাপড়া করতো, কিন্তু উন্নতি করতে পারেনি। বাবার মৃত্যুর প্রয়োজনে অর্থনৈতিক অবস্থা ভেঙে পড়েছে, অর্থনৈতিক সামর্থ্য ছিল না, মোটামুটিভাবে পড়াশোনা করে তারপরে ধরুন চতুর্থপতি থেকে আপনার বিচার করা হয়, কি বিচার না সাধারণ পড়াশোনা বা গ্র্যাজুয়েশন অবধি, কিন্তু এই চতুর্থপতি দেখুন পঞ্চমে বক্রী হয়ে থাকার জন্যে এই পড়াশোনা কিন্তু বেশি দূর হয়নি। তার কারণ চতুর্থপতি পঞ্চমে নিজের ঘরে থাকলেও শনি বক্রী, এবং শনি বসে আছে রাহুর নক্ষত্রে। দেখুন এই যে রাহুর নক্ষত্রে, রাহু অষ্টমে, যার জন্যে পড়াশোনা নানা রকম বাধার জন্যে জাতকের পড়াশোনা কিন্তু বেশি দূর হয়নি। জাতক উচ্চ মাধ্যমিক অবধি পড়াশোনা করেছে। এই হচ্ছে জাতকের পড়াশোনা, এবং জাতকের যে দেখতে কীরকম জাতকের পিতার মৃত্যু হয়েছে ছোটোবেলায়, সেটা আপনাদের জানালাম এই ছকের মাধ্যমে। এবার আপনাদের বলছি যে জাতক এই উচ্চ মাধ্যমিক পাস করার পর দেখুন সেই বৃহস্পতির দশাই চলছিল। বৃহস্পতির দশা এখানে দেখুন 89 সাল অবধি জাতকের বৃহস্পতির দশা চলেছে। 89 সাল, এই যে 89 সাল অবধি বৃহস্পতির দশা চলেছে। এই 89 সাল মানে বৃহস্পতির দশা জাতকের জীবনের সবথেকে খারাপ দশা ছিল। এই দশায় জাতকের পিতার মৃত্যু, জাতকের পড়াশোনা বন্ধ হয়ে যাওয়া, জাতকের দারিদ্রতা আসা, এবং জাতকের নানা রকম সমস্যা যে সৃষ্টি, সেগুলো কিন্তু এই বৃহস্পতির দশাতেই হয়েছে। অনেকে বলে বৃহস্পতি ভালো, বৃহস্পতি শুভ গ্রহ, কিন্তু বৃহস্পতি এখানে শুভ ফল দেয়নি। তার কারণ হচ্ছে বৃহস্পতি তৃতীয়পতি, বৃহস্পতি ষষ্ঠপতি বসে আছে কোথায়? নবমে বক্রী হয়ে, এবং রাহু অষ্টমে যেই গ্রহ আছে তার নক্ষত্রে বসে আছে, যার জন্য এই বৃহস্পতি জাতকের জীবনে ভালো ফল বয়ে আনেনি। এবার জাতকের ধরুন, এবার দেখাচ্ছি জাতকের কর্ম। এই ধরুন এই 89 সাল অবধি জাতকের কোনো কর্ম হয়নি। কেন হয়নি? জাতক নানা জায়গায় ঘুরেছে, কোথাও জাতককে কেউ মানে বলে না যে অভাগা যেদিকে যায় সাগর সেদিকে শুকায়, জাতকের অবস্থাটা হয়েছিল সেরকম। যেখানেই গেছে সেখানেই নানা রকম বাধা বিপত্তি এসেছে, এবং নানা রকম কর্মে বাধা, কর্ম করতে গেলেও কর্মে নানা রকম বাধা, এবং সে আত্মীয় হোক অনাত্মীয় হোক, সমস্ত জায়গা থেকেই জাতকের নানা রকম অসুবিধা হয়েছে। এবার এই অসুবিধা হওয়ার কারণ এই বললাম, বৃহস্পতি যে ষষ্ঠপতি এবং তৃতীয়পতি নবমে বসে আছে বক্রী অবস্থায়, এবং রাহুর নক্ষত্রে, রাহু অষ্টমে। এই অষ্টম, ষষ্ঠ, তৃতীয় এই গ্রহ যে যোগ,
এই যে আপনার কানেকশন করেছে, সেই কানেকশনের জন্যে জাতকের জীবনে কিন্তু উন্নতি হয়নি। তাহলে এইখানে দেখা যাচ্ছে জাতকের সব থেকে পাওয়ারফুলি যদি গ্রহ হয়, মানে এই জাতকের জীবনে দেখুন এই শনি বকরি, কিন্তু শনিই একমাত্র এই জাতকের জীবনে সব থেকে পাওয়ারফুলি গ্রহ। দেখুন শনি বকরি হয়েছে কিন্তু তবুও পাওয়ারফুলি, কারণ শনি নিজের ঘরে বসে আছে, চতুর্থপতি পঞ্চমে বসে আছে। এবার জাতকের উন্নতি কখন শুরু হয় না, জাতকের উন্নতি আস্তে আস্তে শুরু হয় 2092 সাল থেকে। মানে শনির দশা পড়েছে যখন, দেখুন শনির দশা পড়েছে 89 শেষ হয়ে 90 থেকে, 90-এর পর থেকে আস্তে আস্তে জাতকের মানে দশা যেহেতু পরিবর্তন হয়েছে, পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনে ফল দেয় না, তাই আস্তে আস্তে আবার শনি এমনি দেরিতে ফল দেয়। শনি গ্রহ জাতকের জীবনে মানে সব থেকে শুভ গ্রহ, এবং এই শনি জাতকের জীবনে সব কিছু মোড় ঘুরিয়ে দিয়েছে। এই শনি যখন দশা চলছিল, শনির দশা, এই তখন জাতকের কর্মে আগমন এবং কর্ম করতে শুরু করে, এবং কর্মফল, কর্ম বলতে লোকের কাছে কর্ম করতে শুরু করে, এবং কর্ম করতে করতে 2001 সালে দেখুন শনির দশা, 2001 দেখুন শনির দশা, চন্দ্রের অন্তর্দশা, শনির প্রত্যন্ত দশা, এই যে এই সময়টায় জাতক কিন্তু বিদেশে গমন করে। কিসের জন্যে না, কর্মের জন্য। দেখুন শনি হচ্ছে পঞ্চমপতি এবং দশমপতি কানেকশন, মানে দশা অন্তর্দশায় জাতক বিদেশে গমন করে কর্মের জন্য, যেহেতু চন্দ্র কর্মপতি, শনি পঞ্চমপতি এবং চতুর্থপতি। এই সময় জাতকের বিদেশ গমন, এই সময় থেকে জাতকের সব থেকে মানে যেটাকে বলে উন্নতি শুরু হয়। তখন জাতকের বয়স কত ছিল না, 36 বছর বয়স, 36, 3 6 36। শনিদেব যখন মানুষকে দেয় তখন কিন্তু 36 বছর পরেই দেয়, 36 বছর পর থেকেই জাতকের উন্নতি শুরু হয়েছে। তার আগে জাতক কর্ম শিখেছে, কর্ম করেছে, কিন্তু সেমন উন্নতি হয়নি। কিন্তু 2001 সাল থেকে জাতকের ভাগ্য ফিরে যায়। সেই সময় জাতক বিদেশ যাত্রা করে, এবং বিদেশ যাত্রার কারণে জাতকের অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে ভালো হতে শুরু করে। এই হচ্ছে গেল কর্ম জাতক বিদেশে কর্ম ভালো ফল করে, এবং জাতক আরও একবার বিদেশে যায় সে কর্মের জন্যেই, সেও পরেও আর একবার বিদেশে যায়, সেটা আমি আর বললাম না, কারণ বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, অনেক সময়ের ব্যাপার, অত সময় ধরে কেউ দেখতে চায় না। এই দেখুন এবার হচ্ছে এই বিদেশ থেকে জাতক যখন আসে, এবার জাতকের বিবাহ হয়েছে। কখন হয়েছে বিবাহ, দেখুন জাতকের বিবাহ হয়েছে লেট বিবাহ। কেন লেট বিবাহ, দেখুন এই শনি তৃতীয় দৃষ্টি দিয়েছিল সপ্তমে, এই তৃতীয় দৃষ্টি সপ্তমে দেওয়ার জন্য জাতকের বিবাহ লেটে হয়েছে। কীরকমভাবে বিবাহ হয়েছে জাতকের না, জাতকের প্রেম করে বিবাহ হয়েছে। কেন প্রেম করে বিবাহ হয়েছে, এই সপ্তমপতি মঙ্গল বসে আছে কোথায় না, দ্বিতীয় বসে আছে। এইবার দেখুন এই সপ্তমপতি মঙ্গল শনিকে দৃষ্টি দিচ্ছে, দেখুন পঞ্চমপতি শনিকে দৃষ্টি দিচ্ছে, এই যে 1 2 3 4, চতুর্থ দৃষ্টি, মানে সপ্তমপতি চতুর্থ দৃষ্টি শনির উপর পড়েছে। শনি হচ্ছে পঞ্চমপতি, তাহলে পঞ্চম আর সপ্তমের যদি কানেকশন হয় তাহলে সেই জাতক বা জাতিকা কিন্তু প্রেম করে বিবাহ হয়। যেহেতু শনির দৃষ্টি সপ্তমে ছিল, সেই জন্যে বিবাহ লেট হয়েছে, এবং লেট বিবাহ হলে সেটা প্রেম করে হয়েছে। তার কারণ হচ্ছে এই সপ্তমপতি আর পঞ্চমপতি যে কানেকশান, তার জন্য প্রেম করে হয়েছে।
আবার দেখুন আর একটা কানেকশন করে, দেখুন পঞ্চমপতি বসে আছে রাহুর নক্ষত্রে, এবার সেই রাহু আবার অষ্টমে বসে আছে, অষ্টমে, অষ্টম থেকে আবার দেখুন এই মঙ্গলকে দৃষ্টি দিচ্ছে সপ্তমপতিকে। এই রাহু অষ্টমে থাকার জন্যে মানে নানা রকম বাধা এসেছে, সেই বাধার পরেও জাতকের বিবাহ কিন্তু হয়েছে। এবং এই দেখুন এই যে নবমে বৃহস্পতি, আমি এর আগে ভিডিও বানিয়েছিলাম যে নবমে বৃহস্পতি থাকলে জাতকের উঁচু বংশে বিবাহ, জাতক বা জাতিকা যারই হোক উঁচু বংশের বিবাহ হয়। এই দেখুন এখানে নবমে বৃহস্পতি আছে, বক্রি হয়ে আছে কিন্তু নবমে আছে, তার কারণে জাতকের বিবাহ হয়েছে কখন, আর উচ্চ বংশে বিবাহ হয়েছে। কখন বিবাহ হয়েছে এবার আপনাদের বলছি। জাতকের বিবাহ হয়েছে পঞ্চমপতি সপ্তমপতির দশা অন্তর্দশা। কখন হয়েছে? এই 2006 সালে, 2006 সালে জাতকের বিবাহ হয়েছে। এই দেখুন পঞ্চমপতি দশা চলছিল, রাহু ঘটক, এই যে রাহু হচ্ছে ঘটক করেছে, যেহেতু রাহু দৃষ্টি দিয়েছে সপ্তমপতি উপর, এবং মঙ্গল, এই দেখুন প্রত্যন্ত দশা মঙ্গল, তাহলে শনি রাহু মঙ্গলের দশা প্রত্যন্ত দশায় জাতকের বিবাহ হয়েছিল 2006 সালে প্রেম করে। এবার জাতকের যে সন্তান, সন্তান কখন হয়েছিল এটাও আপনি জানতে চাইবেন। সন্তান হয়েছিল 2008-এ, এই শনির দশাতেই। দেখুন শনির দশাতেই কিন্তু জাতকের সন্তান 2008-এ সন্তান হয়েছে জাতকের, পুত্র সন্তান। আমি বললাম এই যে পঞ্চমে যদি শনি শক্তিশালী হয়, নিজ ঘরে বা উচ্চক্ষেত্র হয়, তাহলে কিন্তু জাতক বা জাতিকার কিন্তু পুত্র সন্তানই হবে। তা এইটা সেই জাতকের পুত্র সন্তান হয়েছে। এবং এই দেখুন শনির দশা চলেছিল জাতকের 2008 পর্যন্ত, এই যে এই লিখে রেখেছি দেখুন, এই 2008-এই জাতকের সন্তান জন্মগ্রহণ করে, সন্তান জন্মগ্রহণ করে 2008-এ। এবার 2008-এর পর চলে আসে আপনার বুধের মহাদশা। এই যে বুধ, এই বুধের মহাদশাতে জাতক একবার বিদেশ যাত্রা করে, আবার একবার, কারণ বুধ হচ্ছে দ্বাদশপতি, লগ্নে বসে আছে। সেই বুধের সময় বুধের মহাদশায় জাতক আবার একবার বিদেশ যাত্রা যায়, এবং সেখানে কর্মের জন্যই যায়। যেহেতু বুধ দেখুন কর্মপতির সঙ্গে যুক্ত, একাদশপতির সঙ্গে যুক্ত, জাতকের সমস্ত কিছু হয়েছে দেরিতে। দেরির কারণ হচ্ছে এই অষ্টম, দেখুন অষ্টম রাহু অষ্টমে বসে আছে, রাহু নক্ষত্রে বসে আছে বৃহস্পতি, রাহুর নক্ষত্রে বসে আছে শনি, রাহুর নক্ষত্রে বসে আছে চন্দ্র, রাহুর নক্ষত্রে বসে আছে রবি। দেখুন কটা গ্রহ রাহুর নক্ষত্রে বসে আছে, রাহু বসে আছে অষ্টমে, এবং এই সব জায়গা থেকে কিন্তু জাতকের সমস্ত কিছুতেই বাধা এসে গেছে। এই অষ্টমের জায়গা থেকে সেটা বাধা এসেছে, কিন্তু বাধা কাটিয়ে জাতক জীবনে সাফল্য লাভ করেছে। এবার দেখুন এই যে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে, এই যে বুধের দশা চলছে এখনও বর্তমানে, নবমপতির দশা জাতকের চলছে। 2025 এই 11-তে শেষ হয়ে যাবে, 14-11-তে শেষ হয়ে গেছেও 2025-এ। এখন আপনার চালু হয়েছে কেতুর দশা, জাতকের কেতুর দশা চালু হয়েছে। এই দশাতে বোঝা যাবে জাতকের আরও কী কী ঘটবে, এবং সেটা জাতক যখন আমাকে কাছে এসেছিল জানার জন্যে, আমি তাকে বলে দিয়েছি। এইখানে আর বিস্তারিত কিছু বলছি না, কারণ যেটুকু জানানোর সেটুকু আপনাদের জানিয়ে দিলাম। এবং এই যে ছক দেখে যে বিচার, এগুলো কিন্তু আপনি
নিজেরটা নিজেও করতে পারবেন যদি এরমভাবে দেখেন আর কি। দেখেন বলতে এই সব কিছুর অবশ্য জানতে হবে, যেমন রাশির কারকতা, গ্রহের কারকতা, কোন গ্রহ কোথায় ভালো ফল দেয় কি খারাপ ফল দেয়, এগুলোই অবশ্যই আপনাদের জানতে হবে। এবং কোন গ্রহ কোথায় থাকলে কীরকম কার সঙ্গে কানেকশন করলে কীরকম ফল দেয়, এগুলো মোটামুটি জানতে হবে। আর এখানে দেখুন নবাংশ চক্রটা দেখুন, শনি বসে আছে, এইখানে দেখুন নবাংশ চক্র, এটা লিখে রেখেছি। শনি বসে আছে বৃহস্পতির ঘরে, বৃহস্পতির ঘরে এই দেখুন রাহু বসে আছে দ্বাদশে, লগ্নের দ্বাদশে। এখন চন্দ্র শুক্র একসঙ্গে হয়ে আছে। এখানে মঙ্গল জাতকের উচ্চস্থ নবাংশ চক্রে, কিন্তু মঙ্গল উচ্চস্থ হয়েছে সপ্তমপতির দ্বিতীয় পতি, কিন্তু মঙ্গল তো অর্থভাবে কারক গ্রহ নয়, যার জন্য জাতকের মঙ্গলের দশাও আসেনি। যার জন্যে মঙ্গলের দশা না আসলে কী হবে, মঙ্গলের অন্তর্দশা তো পেয়েছে, সেই সময়ে কিন্তু জাতকের উন্নতি হয়েছে। যেরকম ধরুন এই যে মঙ্গল রাহু, শনি রাহু মঙ্গলের যে দশা, সেই দশায় যেমন জাতকের বিবাহ হয়েছে। যেহেতু সপ্তম পতির দশায় বিবাহ হয়, দ্বিতীয় পতির দশায় বিবাহ হয়, পঞ্চম পতির দশায় বিবাহ হয় জাতকের, এই যোগগুলো জাতকের এই সময় হয়েছে। এবং কর্মটা হয়েছে উন্নতি, কর্মের উন্নতি হয়েছে 2001 সাল থেকে। তখন জাতকের বয়স ছিল 36 বছর বয়স। এখন বুধের দশা শেষ হয়ে কেতুর দশায় পড়েছে। বুধের দশায় জাতকে মোটামুটি ভালোই চলছে বা চলেছে, কারণ খেয়ে পড়ে ভালো অবস্থায় জাতক আছে, কোনো সমস্যা নেই। আজ এই পর্যন্তই, কারণ আরও যদি দেখাতে চাই বা আরও যদি বলতে চাই, আরও অনেক কিছু বলার যায়, কারণ এখনও জাতকের জীবনের মেন যে ঘটনাগুলো আমি একটু আপনাদের বললাম, আরও অনেক কিছুই আছে, সেগুলো আর কি বলতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তাই আজকে এই পর্যন্তই। আমার মোবাইল নম্বর আপনারা তো জানেন, এখানে আজকে লেখা হয়নি, 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে এই নম্বরে যোগাযোগ করবেন। এবং যারা জ্যোতিষ শিখতে চান বা যারা কুণ্ডলী বিচার করতে চান, তারা আমার এই 9333828747 যোগাযোগ করবেন। সঠিক উপায়ে, সঠিক নিয়মে, সঠিক প্রেডিকশন দ্বারা আপনার ভাগ্য পরিবর্তন বা ভাগ্যের যে বাধা, পরিবর্তন তো হয় না, ভাগ্যের যে বাধাগুলো আছে সেগুলো কিন্তু অনেক কেটে যাবে এবং আপনাকে জীবনের পথ সুগম করতে সাহায্য করতে পারি। যদি আপনাদের মনে হয় আমার কাছে আসবেন এবং আসতে পারেন, কোনো অসুবিধা নেই। অন্যান্য জ্যোতিষীর মতো আমি নই, আমি সমস্ত কিছু সঠিকভাবে বিচার করে সঠিক রত্ন দ্বারা বা সঠিক মন্ত্র বা গ্রহ শান্তি হোক বা গাছগাছরা মূল যেগুলো লাগে এবং অল্প মূল্য যাতে জাতকের কাজ হয় সেই ব্যবস্থা করে থাকি। নমস্কার।